যে মেয়েটিকে একসময় রাস্তায় দাঁড়িয়ে একটু সাহায্য করেন বলতে হতো, ঠিক সেই মেয়েটি দরগড়ায় আজ বড় বড় বিলাসবহুল গাড়ি এসে থামে। কিন্তু কেউ জানতো না তার হাসির আড়ালে লুকিয়ে ছিল অন্ধকার, ক্ষুধা, অপমান আর অসম্ভব এক লড়াইয়ের গল্প। এই গল্প সেই মেয়েটির যে প্রমাণ করেছে ভাগ্য বদলে না, বদলাতে হয়। ঢাকার ব্যস্ত ফার্মগেট মোড়, মানুষের ভিড়, গাড়ির হর্ন, রাস্তায় ধুলো ঝড়। এই বিশৃঙ্খলার মাঝেই দাঁড়িয়েছিল এক কিশোরী, নাম তার মায়া। বয়স বেশি হলে 10-11, ফাটা থ্রি পিস, পা খালি, চোখে ক্লান্তি, তবু তার চেহারা অদ্ভুত শান্ত। মায়া প্রতিদিন সকালেই এই মোড়ে আসে, তার হাতে একটি ছেঁড়া কৌটা। সে কারো কাছে টাকা চায়, কারো কাছে খাবার। মানুষজন দেখে কেউ সাহায্য করে, কেউ এড়িয়ে যায়, কিন্তু কেউ জানে না মায়া জন্ম থেকেই ভিখারি ছিল না। তার জন্ম টাঙ্গাইলের এক সাধারণ পরিবারে। বাবা দিনমজুর, মা গৃহিণী। সংসারে দারিদ্র ছিল, কিন্তু ভালোবাসা ছিল অফুরন্ত। তার মা সেলাই করে দিন কাটাতেন, আর সেই সেলাইয়ের মেশিনেই টুংটাং শব্দেই বড় হচ্ছিল মায়া। কিন্তু একদিন গায়ের এক আতঙ্ক, ফুটপাত দস্যু বাহিনী গ্রামের শিশুদের তুলে নিয়ে আসে। মায়ার বাবা মাকে মারধর করে, ঘর ভাঙচুর করে, আর ছোট্ট মেয়েটিকে ধরে নিয়ে যায় ঢাকায়। সেখানেই তাকে বাধ্য করা হয় রাস্তায় ভিক্ষা করতে। তার জীবনের অন্ধকার শুরু। ঢাকায় প্রথম রাতটিতে মায়া ঘুমাতে পারেনি, এক টুকরো পাউরুটিও ছিল না তার। চারিদিকে অনেকে ঘুমাচ্ছে, কিন্তু তাকে করতে হচ্ছে পাহারা, কারণ তার মতো অসহায় মেয়েদের রাতের অন্ধকারে অনেক বিপদ থাকে। তবু সে হার মানেনি। তার মাকে সে শেষবার বলেছিল, মা, আমায় খুঁজবা, আমি তোমার কাছে ফিরে আসব। কিন্তু সেই খোঁজ আর কোনোদিন আসেনি। রাস্তায় ভিক্ষা করতে করতে মায়া একদিন দেখল একজন ধনী মহিলা গাড়ি থেকে নেমে ফোনে কথা বলছেন। তার হাতে দামি ব্যাগ, চোখে সানগ্লাস, আর তার আচার ব্যবহারে ছিল আত্মবিশ্বাসের ঝলক। মায়া তাকিয়ে তাকিয়ে দেখল তার পাশে থাকা এক বৃদ্ধ ভিখারি বলল, ওদের মতো হইতে হইলে জন্ম লাগবো অন্য ঘরে, তোমার মতো গরিবের ভাগ্যে এগুলা নাই। কিন্তু মায়া মনে মনে বলল, না, আমার ভাগ্য আমি নিজেই পরিবর্তন করব। সেদিন প্রথম মায়া বুঝল স্বপ্ন দেখতে টাকা লাগে না। একদিন দুপুরে তীব্র গরম, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত মায়া চুপচাপ ফুটপাতে বসেছিল। হঠাৎ একজন লোক তার সামনে এসে দাঁড়ালো। 400 টাকার মতো দামি শার্ট, ভদ্র চেহারা, হাতে ক্যামেরা। লোকটি জিজ্ঞাসা করলো, তুমি ভিক্ষা করছো কেন? মায়া প্রথমে ভয় পেল, কিছু বলল না। লোকটি আবার প্রশ্ন বলল। মায়া তখন বলল, আমাকে বাধ্য করা হয়, কিন্তু আমি আর এটা করতে চাই না। লোকটির চোখে কিছু একটা ঝিলিক দেখা গেল। সে বলল, তুমি কি পড়তে চাও? মায়া মাথা নেড়ে বলল, খুব চাই, আমি পড়লে মানুষ হব। লোকটির নাম ছিল আদনান রহমান, একজন ইউটিউবার ও ডকুমেন্টারি নির্মাতা। তিনি ভিন্ন ধরনের মানবিক গল্প নিয়ে ভিডিও বানাতেন। মায়ের কথা শুনে তিনি সিদ্ধান্ত নিলেন এই মেয়েটির জীবন তিনি পাল্টে দেবেন। আদনান মায়াকে শিশু সুরক্ষা কেন্দ্রে নিয়ে যায়। মায়া প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে বুঝতে পারে এটাই তার নতুন জীবনের শুরু। সেখানে প্রথম দিনই তাকে নতুন পোশাক দেওয়া হলো, গোসল করানো হলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাতা কলম দেওয়া হলো। মায়া খাতাটি বুকের কাছে জড়িয়ে ধরে বলল, এটা আজ আমার প্রথম সম্পদ। সে পড়াশোনা শুরু করলো। প্রথমে হিজিবিজি লিখত, কিন্তু কয়েক মাসেই সে সুন্দর করে পড়তে লিখতে শিখতে গেল। আদনান মাঝে মাঝে এসে তাকে মনোবল দিত, তার পড়াশোনায় সাহায্য করত। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, মায়ার মাথা ছিল খুবই তীক্ষ্ণ। মাত্র 2 বছরেই সে ক্লাসে প্রথম স্থান অর্জন করতে শুরু করলো। একদিন আদনান মায়ের গল্প নিয়ে একটি ভিডিও বানালো, গার্লস হু রিফিউজ টু গিভ আপ এই শিরোনামে। ভিডিওটি ইউটিউবে আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখে আবেগে আপ্লুত হয়। অস্ট্রেলিয়া, কানাডা থেকে লোকজন সাহায্য পাঠাতে শুরু করে। কেউ বলল সে মায়ের পড়াশোনার খরচ বহন করবে, কেউ আবার স্কলারশিপ দিতে চাইল। মায়ের জীবন বদলে যেতে শুরু করলো। সে বুঝল অন্ধকারের পরেই আলো আসে, যদি তুমি থেমে না যাও। মায়া বড় স্কুলে ভর্তি হলো। সেখানে প্রথম সে ব্যাক বেঞ্চে চুপচাপ বসে থাকত, কারণ তার সহপাঠীদের সঙ্গে তার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা এসেছিল ধনী পরিবার থেকে, মায়া এসেছিল রাস্তা থেকে। অনেকেই তার ব্যাকগ্রাউন্ড শুনে তাকে অবহেলা করত। কেউ কেউ বলতো ও ভিখারি ছিল, এখন কি করে আমাদের সঙ্গে পড়বে। এই কথাগুলো তাকে কষ্ট দিত, কিন্তু সে হার মানত না। সে পড়তো, রাত জেগে পড়তো, দিনের পর দিন পড়ে যেত। আর তার পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করলো। এসএসসিতে জিপিএ 5, এইচএসসিতেও জিপিএ 5। মিডিয়াতে আবার শোরগোল শুরু হলো, ভিখারি মেয়ে আজ দেশের টপার। এই শিরোনামে সব জায়গায় খবর ছড়িয়ে গেল। মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। এটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, কিন্তু এখানেই তার জীবনে এলো নতুন ঝড়। কারণ বড় জায়গায় আসলে বড় লড়াই আসে। সেখানে কিছু লোক ছিল যারা তার অতীত শুনে তাকে অপমান করতে চাইতো।
একদিন এক ছেলে বলেছিল, তোমরা গরিবরা এখানে পড়ে জায়গাটা নষ্ট করো। সেদিন মায়া পুরো রাত কাঁদল। ভিকটিম হওয়া তার অভ্যাস ছিল না, কিন্তু অপমান তাকে ভেঙে দিয়েছিল। পরের দিন সে সিদ্ধান্ত নিল, আমার কাজই আমার জবাব হবে। সেদিন থেকে মায়া দিনে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা শুরু করলো। বিশ্ববিদ্যালয়ের 4 বছরের কোর্স শেষ করতে না করতে সে হয়ে গেল ইকোনমিক্স ডিপার্টমেন্টের সেরা শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শেষ করার পর মায়া একটি চাকরি পেল, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। কিন্তু একদিন সে বুঝল, চাকরি নয় তার স্বপ্ন। তার স্বপ্ন হলো নিজের কিছু তৈরি করা। সে দেখল বাংলাদেশে বহু অসহায় শিশু আজও রাস্তায় ভিক্ষা করছে। নিজের অতীত মনে পড়ে গেল। সে ভাবল, যদি আমায় কেউ তুলে আনতে পারে তবে আমিও পারবো অন্যকে। এই ভাবনা থেকেই সে শুরু করলো একটি স্টার্ট আপ, স্বপ্ন স্ট্রিট ফাউন্ডেশন। এর কাজ ছিল রাস্তায় থাকা শিশুদের উদ্ধার করা, তাদের খাবার, পোশাক, শিক্ষা এবং নিরাপত্তা দেওয়া। স্টার্ট আপটি শুরু হয় মাত্র 5 জন বাচ্চা নিয়ে। আদনান, যে অনেকদিন ধরেই তাকে সাহায্য করেছিল, সেও ছিল সাথে। কিন্তু 3 বছরের এই 5 জন বেড়ে দাঁড়ালো 300 জন। গ্লোবাল মিডিয়া মায়ায় কাজকে তুলে ধরল। দেশ বিদেশ থেকে বড় বড় ডোনেশন আসতে লাগলো। মায়া বুঝে ওঠার আগেই সে হয়ে গেল দেশের সেরা তরুণ উদ্যোক্তাদের একজন। এই সময় মায়ের জীবনে ঘটল সবচেয়ে বড় আবেগঘন ঘটনা। একদিন এক স্বেচ্ছাসেবক তাকে বলল, টাঙ্গাইলে এক বৃদ্ধা আছেন যিনি নিজের হারানো মেয়ের খোঁজ করছেন অনেক বছর ধরে। মায়ের বুক ধরফর করতে লাগলো। সে গাড়ি নিয়ে টাঙ্গাইল গেল। একটি ছোট্ট কুঁড়ে ঘর, ভিতরে থেকে একজন দুর্বল, শুকনো চোখে অশ্রু জমে থাকা বৃদ্ধা বের হলো। দুজন মুখোমুখি দাঁড়ানো। বৃদ্ধা প্রথমে চিনতে পারলেন না, কিন্তু মায়া তখন বলল, মা, আমি মায়া। মা হাউমাউ করে কেঁদে উঠলেন। দুজন একে অপরকে জড়িয়ে দীর্ঘক্ষণ কাঁদলেন। মায়ার সেই সেলাই মেশিনটি এখনও ভাঙাচোরা, কিন্তু মায়ার চোখে সেটি এখনও প্রিয়তম। সেদিন মায়া মনে মনে বলল, আমি তোমায় আর কখনো কষ্টে রাখবো না মা। আজ আমার বয়স 26। তার ফাউন্ডেশনের বছরের কোটি কোটি টাকা তহবিল পায়। দৃষ্টি ও মন নিয়ে সে গড়ে তুলেছে 3টি স্কুল, 2টি সেফ হোম এবং একটি ট্রেনিং সেন্টার। মায়া এখন শুধু ব্যবসায়ী না, সে এক প্রতীক, এক অনুপ্রেরণা। ঢাকার সেই ফার্মগেট মোড়ে যেখানে সে একসময় দাঁড়াতো, এখন সেই রাস্তার পাশে প্রতিষ্ঠিত হয়েছে তার নিজের অফিস, মায়া রহমান ফাউন্ডেশন, হোপ ফর দ্য স্ট্রিটস। একসময় যে মেয়েটি হাত বাড়িয়ে বলতো একটু সাহায্য করেন, আজ সেই মেয়ের সামনে দাঁড়িয়ে বড় বড় সংস্থার প্রতিনিধি সাহায্যের চুক্তি করতে আসে। মায়া যখন গাড়ি থেকে নামে, মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে। কেউ বিশ্বাস করতে চায় না এই মেয়েটি একদিন ছিল রাস্তায় থাকা অসহায় ভিখারি। একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করল, আপনার সাফল্যের রহস্য কি? মায়া হেসে বলল, আমার সাফল্যের রহস্য সহজ। আমি কখনো বিশ্বাস হারাইনি। লোকজন অপমান করেছে, জীবন আমাকে ভেঙেছে, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করেছি। যারা বলে গরিবের ভাগ্য বদলায় না, তাদের বলছি, ভাগ্য নয়, ইচ্ছাশক্তি সব বদলায়। প্রিয় দর্শক, মায়ের গল্প প্রমাণ করে কেউ জন্মের দ্বারা ছোট নয়। ছোট হয় কেবল সেই মানুষ যে হেরে যায়। রাস্তায় ভিক্ষা করা একটি মেয়েও যদি মন থেকে চায়, তবে দেশের সেরা উদ্যোক্তা হতে পারে, কোটি মানুষের অনুপ্রেরণা হতে পারে, দেখিয়ে দিতে পারে জীবন যতই কঠিন হোক, হাল ছেড়ে দিলে তুমি অবশ্যই শেষ, আর হাল না ছেড়ে দিলে সেখান থেকেই তোমার শুরু। একটি ছোট্ট কাজ যা একজন সাধারণ মানুষের ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে পারে। কখনো ভাবেননি একটি সৎ কাজ আপনার জীবনের পথে ঘুরিয়ে দিতে পারে? হোসেনের গল্প সেই প্রমাণ। ছোট্ট গ্রামে হোসেন নামের একজন ফকিরের মতো সাধারণ লোক বাস করত। গ্রামের মানুষরা তাকে ভালোবেসে জানত, কারণ হোসেন ছিল সরল, সহৃদয় এবং সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিত। কিন্তু আর্থিক দিক থেকে তার জীবন ছিল সম্পূর্ণ দারিদ্র্যপূর্ণ। জমিজমা, দোকানপাট, ব্যবসা কিছুই তার ছিল না। তার জীবন কাটত আল্লাহর ইবাদত, গ্রামের মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষুদ্র কাজের মধ্যেও সততার পথ অনুসরণের মাধ্যমে। হোসেন সবসময় বিশ্বাস করত, আল্লাহ বান্দার ক্ষুদ্র কাজকেও বড় করে দেন। সে কখনো ভাবত না যে তার প্রতিটি ভালো কাজের প্রতিফলন পৃথিবীতে ধনী বা ক্ষমতায় পরিণত হবে। তার মনে কেবল একটাই বিষয় ছিল, মানুষের সাহায্য করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একদিন গ্রামের পুকুরে হোসেন দেখল একজন শিশু পানি খেতে এসেছে। পুকুরের পানি ময়লা ও ঝুঁকিপূর্ণ ছিল। হোসেন দ্রুত তার কাছে যেয়ে একটি ছোট্ট পাত্রে নিরাপদ পানি দিয়ে বলল, সরাসরি পুকুরের পানি খাওয়া ঠিক নয়, এতে অসুস্থতা হতে পারে। শিশুটি কৃতজ্ঞতা হিসেবে বলল, ধন্যবাদ হোসেন ভাই, আমি অসুস্থ হইতাম। হোসেনের মনে সেই ছোট্ট কাজটি অদ্ভুত শান্তি নিয়ে এলো। সে জানত না আল্লাহ এই সওয়াবের মাধ্যমে তার জীবনের পথ পরিবর্তন করবেন। পরের বছরগুলোতে হোসেনের জীবন অদ্ভুতভাবে বদলাতে শুরু করল। একদিন হোসেন বাজারে যাচ্ছিলেন, হঠাৎ একজন ধনী ব্যবসায়ী তার পাশে এসে দাঁড়ালো। সে বলল,
হোসেন ভাই, আমি শুনেছি তুমি সৎ। আমি চাই তুমি আমার ব্যবসার অংশীদার হও, এতে আমাদের দুজনেরই লাভ হবে। হোসেন প্রথমে অবাক হলেন, এমন সুযোগ তার জীবনে কখনো আগে আসছে না। কিন্তু তার মনে একটি ভরসা কাজ করল, যে আল্লাহর পথে সততা বজায় রাখে তার জন্য সবকিছু সম্ভব। তাই সে আল্লাহর উপর ভরসা রেখে ব্যবসায় অংশীদার হয়ে গেল। ধীরে ধীরে হোসেনের ব্যবসা বাড়তে লাগলো। সে বিনিয়োগ করল সৎভাবে, কোনো অসাধু পথে নয়। মানুষকে প্রতারিত না করে খোলা মনের সঙ্গে সকলকে সুযোগ দিল। তার সততার কারণে ব্যবসা অতি দ্রুত সমৃদ্ধ হলো। কয়েক বছরের মধ্যেই হোসেন গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেল। কিন্তু হোসেন কখনো তার মূল উদ্দেশ্য ভুলে যায়নি। সে জানত ধন সম্পদ শুধুমাত্র আল্লাহর দান। তাই সে তার সম্পদ থেকে দারিদ্র্যের জন্য খাদ্য, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করত। কেউ যদি সাহায্যের প্রয়োজন হতো, হোসেন সর্বদা এগিয়ে যেত। একবার গ্রামের একটি বৃদ্ধ মহিলা তার কাছে এসে বলল, হোসেন ভাই, আপনি আমাদের মতো দারিদ্র্যের জন্য সব কিছু করছেন। আপনি কি জানেন আল্লাহ আপনাকে কত বড় দান করেছেন? হোসেন হাসল এবং বলল, আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। পৃথিবীর ধন সম্পদ আসলেই ক্ষণস্থায়ী, আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। গ্রামের মানুষ ধীরে ধীরে হোসেনকে শুধুমাত্র ধনী হিসেবে নয়, বরং একজন আল্লাহ ভক্ত, সৎ ও উদার মানুষ হিসেবে চিনতে শুরু করল। হোসেনের উদারতা ও সততার গল্প গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে পৌঁছালো। মানুষ শিখল যে ধনী হওয়া শুধু ভাগ্যের বিষয় নয়, সততা, দয়া ও আল্লাহর পথে কাজ করার মাধ্যমে ধনী হতে পারে। সৎ কাজের শক্তি কখনো কম হয় না। হোসেনের ছোট্ট একটি সব তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে এলো। এই গল্প সেই প্রমাণ। হোসেনের ধৈর্য ও সততা দেখে অনেকেই তার সঙ্গে ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল, কিন্তু হোসেন তার নীতিমালা মানত। কেবল সততা, কেবল আল্লাহর পথে। তার ব্যবসা দিন দিন সমৃদ্ধ হতে লাগলো। কিন্তু হোসেনের সুখ কেবল নিজের জন্য নয়, সে সর্বদা তার ধন সম্পদ দিয়ে অন্যদের জন্য কাজ করত। একবার হোসেন দাস দাসীর বাজারে গেলেন। সেখানে সে দেখল কত মানুষ অন্যায়ভাবে বিক্রি হয়। হোসেনের মনে উদ্ভূত হলো, মানুষ কখনোই আল্লাহর বান্দাকে দাস বানাতে পারে না। এই অন্যায় বন্ধ করতে হবে। হোসেন ধীরে ধীরে বাজারে যাওয়ায় মানুষদের সাহায্য করতে লাগলো। সে দাসদের মুক্ত করল, তাদের নতুন জীবন দিত, পোশাক, খাদ্য ও নিরাপদ আশ্রয় দিত। মানুষ অবাক হয়ে দেখল, ধনী হোসেন শুধু ধন সম্পদ অর্জন করেনি, বরং মানুষের জন্য আল্লাহর পথ প্রদর্শন করেছেন। গ্রাম ধীরে ধীরে বদলে যেতে লাগলো। যারা আগে দাস দাসীর ব্যবসায় লিপ্ত ছিল, তারা হোসেনের উদারতা দেখে অনুপ্রাণিত হলো। তারা বুঝল, মানুষ দাস হয়ে জন্মায় না, আল্লাহর বান্দা হিসেবে জন্মায়। হোসেন জীবনের শেষ দিন পর্যন্ত এই নীতি বজায় রাখল। তিনি জানতেন মানুষের কাছে ধন সম্পদ অস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তার মৃত্যুবার্ষিকীতে গ্রামের মানুষ এখনও কবরের পাশে আসে, ধন্যবাদ জানায় এবং তার সৎ জীবন থেকে শিক্ষা নেয়। যে তিন দাসী একদিন হোসেনের জীবনে এসেছিল, তারা সারা জীবন আল্লাহর ইবাদত করে হোসেনকে মনে রেখে। গ্রামের মানুষও হোসেনের উদারতা ও সততার গল্প শেখে যে একটি সওয়াবের কাজ মানুষকে ফকির থেকে বড়লোক, দুনিয়া ও আখেরাত সফল করে তুলতে পারে। হোসেনের জীবন শিক্ষা হয়ে দাঁড়ালো পুরো গ্রামে। মানুষ দাস দাসী কিনে নিজের ভোগ বিলাস মেটাতে পারে, কিন্তু আসল দাসত্ব শুধু আল্লাহর। যে মানুষ অন্যকে মুক্ত করে, আল্লাহ তাকে দ্বিগুণ মুক্তি দেন, দুনিয়া থেকে এবং আখেরাত থেকে। প্রিয় দর্শক, গ্রামের মানুষ আজও হোসেনের গল্প মনে রেখে নতুন প্রজন্মকে শেখায় যে সৎ কাজ ও সততা কখনো বৃথা যায় না। ছোট্ট সওয়াবের কাজও জীবনের পথ বদলে দিতে পারে। তাই প্রিয় দর্শক, আপনি যদি কোনো ছোট্ট সৎ কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে এরকম গল্প সবার আগে আপনার কাছে পৌঁছাবে, আর আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারবেন, শিখতে পারবেন। আজ ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শীতের এক বিকেল, ঢাকার একটি রেস্টুরেন্টে বসে আছে হৃদয়া। বয়স 25-এর কাছাকাছি, চোখে ভরপুর স্বপ্ন, মনেও অনেক আশা। আজ তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আজ সে দেখা করতে যাচ্ছে তার হবু-বর রোহানের সঙ্গে। কয়েক মাস ধরে পরিবারের মাধ্যমে কথা চলছিল, অবশেষে আজ দুজনের মুখোমুখি দেখা। হৃদয়ের পরনে হালকা গোলাপি সালোয়ার কামিজ, মাথায় সাদা ওড়না। নার্ভাস হলেও চোখ মুখে আত্মবিশ্বাসের ছাপ। রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢুকল রোহান।
লম্বা, ফর্সা, স্মার্ট চেহারা, চোখে সানগ্লাস, হাতে দামি ঘড়ি, হাঁটায় দম্ভের ছাপ। বসার সাথে সাথেই সে একটু তাকালো হৃদয়ের দিকে, তারপর মোবাইলে চোখ নামিয়ে বলল, তুমি হৃদয় তো? হৃদয় মাথা নেড়ে বলল, হ্যাঁ। রোহান বলল, চলো শুরু করি, তোমার সম্পর্কে কিছু বলো। হৃদয় হেসে বলল, আমার নাম হৃদয়া, আমি অনার্স শেষ করেছি ইংরেজিতে, চাকরি খুঁজছি। পরিবারে আমরা 3 জন, মা, বাবা আর আমি। বাবার ছোট দোকান আছে, খুব বেশি কিছু না হলেও আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই কথাগুলো শোনার পরই রোহানের ভুরু কুঁচকে গেল। সে যেন হঠাৎ গম্ভীর হয়ে বলল, মানে তোমাদের নিজেদের বাড়ি নেই, বাবা শুধু দোকান চালায়? হৃদয় একটু থেমে বলল, হ্যাঁ, আমাদের ফ্ল্যাট নেই, আমরা ভাড়া বাসায় থাকি, কিন্তু আমার বাবার ইজ্জত আছে, সৎ মানুষ। রোহান কৌতুকের হাসি দিয়ে বলল, তুমি জানো আমি একটা বড় ব্যবসায়ী পরিবারের ছেলে। আমার পরিবারের বউ হয়ে আসার জন্য মেয়েটা একটা লেভেল থাকা দরকার। আমার নিজের গাড়ি আছে, বাড়ি আছে, অফিস আছে। আমি চাই আমার বউ যেন সব দিক দিয়ে পারফেক্ট হয়। হৃদয়ের বুকটা ধক করে উঠল। সে কিছুটা কষ্ট পেয়ে বলল, মানুষকে তার পরিবার বা অর্থ দিয়ে নয়, মানুষ হিসেবে দেখা উচিত। রোহান ঠান্ডা গলায় বলল, আমি রিয়েলিস্টিক, ভালোবাসা দিয়ে সংসার চলে না, টাকা পয়সা, স্ট্যাটাস এসব না থাকলে আমি মানতে পারবো না। দুঃখিত, আপনি মনে কিছু করবেন না, আমাদের ম্যাচ হবে না। হৃদয় চোখে জল চেপে বলল, তোমার মতো মানুষ আমি জীবনেও চাই না। রোহান টেবিল থেকে উঠে দাঁড়িয়ে দাম্ভিক ভঙ্গিতে বলল, তোমার মতো মেয়েদের জন্য আমার সময় নেই। তারপর বেরিয়ে গেল। হৃদয় কিছুক্ষণ চুপ করে বসে রইল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। হৃদয় ভেঙে গেল, কিন্তু নিজের সম্মানের জায়গাটা ছাড়ল না। সে মনে মনে বলল, তুমি আজ আমাকে অপমান করেছ, কিন্তু একদিন তুমি বুঝবে আসল মূল্য কি। এরপর দিনগুলো কেটে যেতে লাগলো। হৃদয় ঠিক করলো সে নিজেকে প্রমাণ করবে। চাকরি খুঁজতে শুরু করলো। একদিন ইন্টারভিউ দিল, অনেক জায়গায় ব্যর্থ হলো, কিন্তু হাল ছাড়ল না। দিনরাত পরিশ্রম করলো, ইংরেজি উন্নত করলো, কম্পিউটার কোর্স করলো। প্রতিটি অপমানকে সে নিজের শক্তিতে পরিণত করলো। একদিন সে শুনল ঢাকার অন্যতম বড় একটি মাল্টিন্যাশনাল কোম্পানির নতুন করে রিক্রুটার নিচ্ছে, পজিশন অফিস এক্সিকিউটিভ। এটা তার জন্য বড় সুযোগ। সে প্রস্তুতি নিয়ে আবেদন করলো। কিছুদিন পরেই ইন্টারভিউ কল এলো। হৃদয়ের বুক ধরফর করছে, কিন্তু মুখে আত্মবিশ্বাস। ইন্টারভিউর দিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে বলল, আজ আমি কারো কাছে ছোট হব না, আমি নিজেকে প্রমাণ করব। সুন্দরভাবে সেজে ফাইল হাতে নিয়ে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অফিস বিল্ডিংটা বিশাল, চকচকে কাচের দেয়াল, সামনে বড় লোগো। হৃদয়ের মনে হলো এ যেন নতুন জীবনের দরজা। রিসেপশনে গিয়ে সে নাম রেজিস্ট্রেশন করলো। তাকে ইন্টারভিউ রুমে নিয়ে যাওয়া হলো। ভেতরে বসে আছে 3 জন ইন্টারভিউয়ার। কমিউনিকেশন, প্রেজেন্টেশন, সমস্যা সমাধান। হৃদয়া আত্মবিশ্বাসের সঙ্গে একের পর এক উত্তর দিচ্ছে। সবশেষে এক ইন্টারভিউয়ার বলল, আপনাকে শীঘ্র ফলাফল জানানো হবে। হৃদয় বাইরে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, আল্লাহ এই চাকরিটা যেন পাই। 2 দিন পর ফোন এলো, আপনি সিলেক্টেড হয়েছেন, আগামী সোমবার জয়েন করবেন। হৃদয়া আনন্দে কেঁদে ফেলল। মা বাবা তাকে জড়িয়ে ধরলেন। এতদিনের কষ্ট যেন সার্থক হলো। কিন্তু সে জানত না এই অফিসেই তার অতীতের অপমান তাকে আবার সামনে এনে দেবে একটা অন্য রূপে। সোমবার সকালে নতুন অফিসে যোগ দিল হৃদয়া। সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। সে নিজের ডেস্কে বসলো, ল্যাপটপ খুলল, কাজ শুরু করলো। অফিসের পরিবেশ চমৎকার, সবাই পেশাদার। সে বুঝলো জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। দুপুরের দিকে হঠাৎ অফিসে একটা অস্থিরতা শুরু হলো। সবাই বলাবলি করছে, স্যার আইছে, স্যুট পরে। হৃদয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, স্যার মানে? এক সহকর্মী বলল, আমাদের অফিসের মালিক, খুবই ইয়ং কিন্তু অনেক বড় ব্যবসায়ী, আজকে হঠাৎ সে পরিদর্শন করবেন। কিছুক্ষণ পর পুরো অফিসে একটা গম্ভীর পরিবেশ। দরজা দিয়ে ঢুকলেন এক যুবক, কালো স্যুট, চকচকে জুতো, আত্মবিশ্বাসী হাঁটা। হৃদয়ের বুক কেঁপে উঠল। এ তো রোহান, ঠিক সেই রোহান যে ছেলেটি কয়েক মাস আগে তাকে তুচ্ছ করে চলে গিয়েছিল। সে অফিসের স্টাফদের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছিল। হৃদয়ের টেবিলের সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালো, চোখে স্পষ্ট অবাক হওয়ার ছাপ। সে বলল, তুমি হৃদয়া? হৃদয়া ঠান্ডা গলায় বলল, জি, আমি এখানেই কাজ করি। রোহান কিছুটা অস্বস্তিতে পড়ে বলল, ওহ, ইন্টারেস্টিং। তারপর কোনো কথা না বলে মিটিং রুমে চলে গেল। দিন শেষে রোহান তাকে অফিসে ডাকলো, বলল, তুমি এখানে চাকরি করছো কবে থেকে? হৃদয় শান্ত গলায় বলল, আজই প্রথম দিন। রোহান হেসে বলল, তুমি তো বলেছিলে তোমাদের ফ্ল্যাট নেই, টাকা নেই, তাহলে এত বড় কোম্পানিতে? হৃদয় দৃঢ়ভাবে বলল, মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন হতে সময় লাগে না, যদি সে পরিশ্রমী আর বিশ্বাসী হয়। আমি আমার যোগ্যতা এখানে এসেছি, কারো দয়ায় না। রোহান কিছুক্ষণ চুপ করে থাকলো। সে বুঝতে পারল যে মেয়েটি একসময় অপমান করেছিল,
সে আজ তার নিজের কোম্পানিতে তার একজন দক্ষ কর্মী। দিন কেটে যেতে লাগলো। রোহান হৃদয়ের কাজ লক্ষ্য করল, তার সততা, পেশাদারিত্ব, আত্মবিশ্বাস। ধীরে ধীরে রোহানের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিল। সে বুঝল স্ট্যাটাস নয়, আসল মূল্য চরিত্র ও পরিশ্রমের। একদিন মিটিংয়ে হৃদয়ে এমন একটা প্রেজেন্টেশন দিল যা ক্লায়েন্টদের মুগ্ধ করল। রোহান সবার সামনে বলল, ওয়েল ডান মিস হৃদয়া, ইউ হ্যাভ ইমপ্রেস এভরিওয়ান। সবার করতালিতে হৃদয়ের চোখে জল চলে এলো, কিন্তু এবার সেটা আনন্দের জল। কিছুদিন পর রোহান একান্ত বলল, হৃদয়া, আমি আগের জন্য সত্যিই দুঃখিত। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি শুধু বাইরের দিকটা দেখেছিলাম, ভিতরের মূল্য বুঝিনি। হৃদয় বলল, তোমার দুঃখ প্রকাশের প্রয়োজন নেই। তোমার সেই অপমান না থাকলে হয়তো আমি আজ এতটা এগোতে পারতাম না। আমি তোমাকে ধন্যবাদ দেই, কারণ আমি আমার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলেছি। রোহান একটু থেমে বলল, তুমি কি আমাকে আরেকটা সুযোগ দিতে পারো? হৃদয় হেসে বলল, জীবনের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, সম্মানও টিকে থাকে। তুমি যদি সত্যিই বদলে গিয়ে থাকো তবে সময়ই বলবে। এরপর তাদের মধ্যে নতুন করে বন্ধুত্ব শুরু হলো। ধীরে ধীরে সেই বন্ধুত্বে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও ভালোবাসা জন্ম নিল। গল্পের শেষে একটি অফিস প্রোগ্রামে রোহান সবার সামনে হৃদয়ের হাত ধরে বলল, এই মেয়েটি শুধু আমার কোম্পানির গর্ব নয়, আমার জীবনেরও গর্ব। সবার করতালিতে গর্জে উঠল হলরুম। হৃদয়ের চোখে আনন্দের অশ্রু। সে প্রমাণ করল অপমান কোনো শেষ নয়, বরং সেটাই হতে পারে এক নতুন সূচনার শক্তি। মানুষের সম্মান তার অর্থে নয়, তার চরিত্র, পরিশ্রম ও আত্মবিশ্বাসী। যাকে আজ ছোট মনে হচ্ছে, কাল সেই হয়তো আপনার মাথার ওপর দাঁড়িয়ে নিজের আলোয় জ্বলবে। ঢাকার সকালটা ছিল প্রতিদিনের মতোই ব্যস্ত। বাসে ঠাসাঠাসি ভিড়, রাস্তায় হর্নের শব্দ আর মানুষের তাড়াহুড়ো। কিন্তু মিরপুর থেকে গুলিস্তানগামী এক লোকাল বাসে ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তেই পুরো বাসের পরিবেশ পাল্টে দিল। একজন বয়স্ক লোকের অশোভন আচরণে এক তরুণীর সম্মান যখন হুমকির মুখে, তখন সাধারণ যাত্রীরাই এগিয়ে এসে দেখিয়ে দিল ন্যায়ের পক্ষে একসাথে দাঁড়ালে কেমন দৃঢ় প্রতিরোধ গড়ে ওঠে। প্রিয় দর্শক, গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। ঢাকার সকালটা ছিল গরমে ভারী আর শব্দ ভরা। সকাল 8:30 বাজে। অফিস টাইমে ভিড় শুরু হয়ে গেছে। মিরপুর 10 নম্বর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। কেউ অফিসের দিকে যাচ্ছে, কেউ কলেজে, কেউ বা বাজারে। হর্নের আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছে, ধুলায় ভরে আছে বাতাস। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে রিমা। বয়স 23-এর বেশি না, সদ্য অনার্স শেষ করেছে। আজ তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন। গুলিস্তানে একটি প্রাইভেট ফার্মে তার ইন্টারভিউ। রিমা ভোরেই ঘুম থেকে উঠেছিল। নিজে হাতে আয়রন করা সাদা সালোয়ার কামিজ, হালকা নীল ওড়না, চুল শক্ত করে বাঁধা, ব্যাগে নিজের সিভি, কিছু কাগজপত্র আর পানির বোতল। বাসের অপেক্ষায় সে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছিল। সময় গড়িয়ে যাচ্ছে আর বাস যেন আসতেই চাইছে না। একটা পুরনো সবুজ হলুদ রঙের লোকাল বাস এসে থামলো। বাসে জায়গা নেই বললেই চলে, তবু কন্ডাক্টর গলা ফাটিয়ে চিৎকার করল, গুলিস্তান, গুলিস্তান, আরেকজন বসেন। রিমা একটু দ্বিধায় পড়ল, কিন্তু ইন্টারভিউয়ের চিন্তায় তখন সময় নষ্ট না করে বাসে উঠে পড়ল। ভিতরে হুড়োহুড়ি করে একটা জায়গায় দাঁড়ালো সে। ঘামে ভেজা মানুষের ভিড়, ধুলো আর বাসের ইঞ্জিনের গন্ধে মাথা ধরে যাওয়ার মতো অবস্থা। চারপাশে যাত্রীদের ঠাসাঠাসি, একজন আরেকজনের গায়ে ঠেকছে। কিন্তু এটাই ঢাকার লোকাল বাসের বাস্তব চিত্র। বাসটা যখন ধীরে ধীরে গতি পেল তখন রিমা একটা খালি সিট পেয়ে চোখে পড়তেই দ্রুত গিয়ে বসল। তার পাশে বসা একজন বয়স্ক লোক, ধূসর চুল, মাথায় পুরনো ক্যাপ, হাতে একটা ছেঁড়া ব্যাগ। প্রথমে তিনি চুপচাপ বসেছিলেন, কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই রিমা একটা অস্বস্তি অনুভব করল। লোকটা ধীরে ধীরে তার কোনোই রিমার দিকে ঠেলে দিচ্ছে। প্রথমে সে ভেবেছিল হয়তো জায়গা কম বলে এমন হচ্ছে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারল বিষয়টা অন্য। লোকটা ইচ্ছাকৃতভাবে শরীর ঘেঁষে বসছে, কনুই দিয়ে ঠেলছে। রিমা একটু সরে গেল, কিন্তু লোকটা আবারও একই কাজ করল। রিমার মনে ভয় আর ঘৃণা মিশ্র অনুভূতি। চারপাশে সবাই ব্যস্ত, কেউ মোবাইলে কথা বলছে, কেউ জানালার বাইরে তাকিয়ে আছে। রিমা প্রথমে চুপ থেকে লোকটির দিকে কড়া চোখে তাকালো, কিন্তু সে বিন্দুমাত্র বিব্রত না হয়ে হাসল এরকম কুটিলভাবে।
রিমার বুক ধকধক করতে লাগলো। সে বুঝল এটা দুর্ঘটনাজনিত নয়, ইচ্ছাকৃত অশোভন আচরণ। বাস তখন ফার্ম গেটের দিকে যাচ্ছে। রিমার সাহস সঞ্চয় করে বলল, আপনি একটু সরে বসবেন। লোকটা ভান করে বলল, ও জায়গা তো কম, কি করব। কিন্তু কথার ধরনে ছিল এক ধরনের নির্লজ্জতা। এরপর আবারও সে ধীরে ধীরে তার হাত সরিয়ে রিমার পাশে রেখে এমনভাবে ছুঁয়ে যাচ্ছে যেন কিছুই হয়নি। রিমার মাথায় রাগ চেপে গেল। সে জোরে বলল, এটা কি করছেন? আপনার আচরণ ঠিক না। এই প্রথমবার বাসের ভেতরে কিছু মানুষ তাকালো। কেউ চোখ বড় করে, কেউ হালকা ফিসফাস করছে। লোকটা এবার গলা চড়িয়ে বলল, এই মেয়েটা মিথ্যা বলছে, আমি তো কিছু করিনি। রিমা হতভম্ব। অন্যদিকে নিজের সম্মান রক্ষার লড়াই। সে এবার আরো জোরে বলল, আপনি মিথ্যা বলছেন। আপনার সব আচরণ আমি অনুভব করেছি। আমি চুপ ছিলাম, কিন্তু আর না। বাসের ভিতরে পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগলো। পাশে দাঁড়ানো একজন তরুণ বলল, ভাই আপনি আসলে কি করছেন? আমরা তো দেখছি শুরু থেকে। আরেকজন বলল, এভাবে বসা যায়? লজ্জা লাগে না? লোকটা তখনও নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। এই মেয়েটা অতিরিক্ত কথা বলছে, আমি তো বুড়ো মানুষ। তখন রিমা দৃঢ়ভাবে বলল, বয়স বেশি বলেই যে আপনি এইরকম আচরণের লাইসেন্স পেয়েছেন তা না। বাসের সামনের দিক থেকে একজন মধ্যবয়সী অফিসার উঠে এসে বলল, কে কে এই কাজটা করেছে? যাত্রীরা একসাথে ইশারায় ওই বয়স্ক লোকটার দিকে দেখালো। পরিবেশটা মুহূর্তেই বদলে গেল। আর চুপ থাকলো না কেউ। বাসটি ফার্মগেট ছাড়িয়ে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিল। রিমার কণ্ঠের দৃঢ়তা পুরো বাসের যাত্রীদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করেছিল। আগ পর্যন্ত যারা মোবাইল বা জানালার বাহিরে তাকিয়েছিলেন তারা এবার সামনে এগিয়ে এলেন। একজন তরুণ ছাত্র বলল, চাচা এই বয়সে যদি এভাবে মেয়েদের অস্বস্তিতে ফেলেন তাহলে লজ্জা করে না? আরেকজন যোগ করল, এইসব লোকজনের কারণেই মেয়েরা বাসে উঠতে ভয় পায়। লোকটা তবুও জোরে বলল, তোমরা কিছু বুঝো না, মেয়েটাই অতিরঞ্জন করছে। এই কথা শুনে বাসের পিছনের দিক থেকে একজন গম্ভীর গলায় চেঁচিয়ে উঠলেন, চুপ থাকেন, সবাই দেখছে আপনি কি করছেন। কন্ডাক্টরও বিষয়টা টের পেয়ে চালককে বললেন, ভাই একটু বাস থামান। চালক কারওয়ান বাজারের মোড়ে বাস থামালো। লোকটাকে টেনে বাসের মাঝখানে দাঁড় করানো হলো। রিমার চোখে তখনও রাগ আর কিছুটা ভয়, কিন্তু চারপাশের মানুষের সমর্থনে সে সাহস পেল। একজন নারী যাত্রী এসে তার পাশে দাঁড়িয়ে বলল, তুমি ভয় পেও না, আমরা আছি। লোকটার মুখে তখন আর আগের মতো দাপট নেই। ঘেমে গেছে, চোখ নিচু। কেউ কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ আবার বলছে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা। একজন বলল, এইসব লোকজনকে একবার পুলিশে দিলে শিক্ষা হয়ে যাবে। আরেকজন বলল, আজই যদি সবাই মিলে প্রতিবাদ না করি, কাল আবার আরেকটা মেয়ের সাথে একই ঘটনা ঘটবে। লোকটা এবার মিনতি করে বলল, ভুল হয়ে গেছে, আর হবে না। একজন বৃদ্ধ বললেন, ভুল না, এটা নোংরা মন মানসিকতা। আজকে যদি ধরা না পড়তেন কাল আবার করতেন। চালক বলল, চাচা আপনি নেমে যান, এই বাসে আপনার জায়গা নেই। কন্ডাক্টর দরজা খুলে দিল। লোকটা অনিচ্ছা থাকা সত্ত্বেও বাস থেকে নামতে বাধ্য হলো। বের হওয়ার সময় কয়েকজন যাত্রী তাকে তিরস্কার করল, লজ্জা করে না? বাসটা আবার চলতে শুরু করলো। এবার পরিবেশ আগের মতো ছিল না। রিমার জানালার পাশে চুপচাপ বসে রইল। হঠাৎ এক নারী যাত্রী হেসে বলল, তুমি খুব সাহসী মেয়ে, অনেকে চুপ করে সহ্য করে, কিন্তু তুমি করনি। রিমা হালকা হেসে বলল, ভয় পেয়েছিলাম, কিন্তু যদি আজ চুপ থাকতাম তাহলে শুধু নিজের না, আরেকটা মেয়েরও ক্ষতি হতো। বাসের যাত্রীরা ধীরে ধীরে নিজেদের আলাপচারিতায় ফিরে গেল, কিন্তু সবার চোখে মুখে একটা জিনিস স্পষ্ট, প্রতিবাদের শক্তি। কেউ একজন সাহস করে দাঁড়ালে বাকিরাও পাশে এসে দাঁড়ায়। গুলিস্তানের কাছাকাছি পৌঁছে রিমা ঘড়ি দেখে বুঝল সময় মতোই পৌঁছে যাচ্ছে। মনটা এরকম হালকা হয়ে গেল। সে বুঝল আজ শুধু ইন্টারভিউয়ের দিন না, আজ নিজের আত্মসম্মান রক্ষারও একটা দিন। বাস থেকে নামার আগে একজন বৃদ্ধা বললেন, মেয়ে আজ তুই যা করছিস তাতে আমরা গর্বিত, আল্লাহ তোকে শক্তি দিক। রিমা বিনীতভাবে মাথা নেড়ে ধন্যবাদ জানালো। ব্যস্ত গুলিস্তানের রাস্তায় পা রাখতেই তার মনে হলো এই শহরে ভয় আছে, কিন্তু তার চেয়েও বড় শক্তি আছে মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিবাদী চেতনায়। প্রিয় দর্শক, একজন মানুষের সাহসী পুরো পরিবেশ বদলে দিতে পারে। একজন মেয়ে চুপ না থেকে প্রতিবাদ করাই পুরো বাস একসাথে দাঁড়িয়েছে। সমাজ বদলায় তখনই যখন কেউ প্রথম কণ্ঠ তোলে। বাজারের ভিড়ে এক ইলিশ মাছ বিক্রেতার দাম বাড়িয়ে ক্রেতাকে কাবু করতে চাইল, কিন্তু যাকে ঠকাতে গেল তিনি যে জেলার এসপি ম্যাডাম এটা সে কল্পনাও করেনি। কয়েক ঘন্টার মধ্যে বাজারের দাম থেকে শুরু করে তার সম্মান সবকিছুই বদলে গেল এক নাটকীয় ঘটনায়। এটা শুধু একটি গল্প নয়, এটি আপনার জন্য বড় একটি শিক্ষণীয় গল্প।
তাই পুরো ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। শহরের ব্যস্ততম বাজারের একপাশে ছোট্ট একটা মাছের আড়ত। বর্ষাকালের দুপুর, হালকা বৃষ্টি নামছে। বাজার ভিজে গেছে, কাদায় মাখামাখি রাস্তায় ক্রেতারা হাঁটছে। মাছের গন্ধে চারপাশ ভরে আছে। সেই আড়তেই বসে আছে রমজান, পাকা গোফওয়ালা অভিজ্ঞ এক ইলিশ মাছ বিক্রেতা। বাজারে ওর নাম ডান দিকে বাম দিকে সবার মুখে। দাম বাড়িয়ে মাছ বিক্রি করা, ক্রেতাকে কথার ঝাঁজে কাবু করে ফেলা, এগুলো তার স্বভাব। আজও সকাল থেকে সে ভালোই বেচাকেনা করছে, দাম একটু বেশি রাখছে, কিন্তু ক্রেতারাও রাজি হচ্ছে, কারণ আজ ইলিশের যোগান কম। এমন সময় আড়তের সামনে এসে দাঁড়ালেন এক মহিলা। তিনি সাধারণ ক্রেতাদের মতো নন, সাজগোজ করা, গাড়ি থেকে নেমে এসেছেন। পরনে হালকা শাড়ি, চোখে সানগ্লাস, কাঁধে দামি পার্স। বাজারের লোকজন একবার তাকিয়ে দেখল, এই মহিলা বাজারে আসেন খুব কম, আর এলে আশেপাশের লোকজন কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে। ভাই, ভালো ইলিশ কত? মহিলা শান্ত গলায় বললেন। রমজান একটু চোখ টিপে দেখল, মনে মনে হিসাব করল, এই মহিলা হয়তো কোনো ধনী বাড়ির বউ অথবা অফিসারের বড় কর্তা। দাম যদি বেশি রাখে তবুও হয়তো নিয়ে নেবেন। আজকে ইলিশ কম আপা, দাম একটু বাড়তি, কেজি 1800। রমজান বলল, চোখে ধূর্ত হাসি। মহিলা অবাক হলেন। কি বললেন? 1800? কাল তো 1200-তে কিনেছি। রমজান জবাব দিল, আপা, কাল ছিল কাল, আজ মাছ নাই বাজারে, দাম বাড়ছে, না কিনলে পরে আফসোস করবেন। মহিলা কিছু না বলে মাছ দেখতে লাগলেন, পেট চেপে দেখলেন, চোখ দেখলেন। তিনি মাছের ভালো মন্দ বোঝেন। কয়েকটা মাছ পছন্দ করে ওজন করতে লাগলেন। রমজানও তখন দাম কমাতে রাজি নয়। এগুলো 4 কেজি হলো, মোট দাম 7200 টাকা। মহিলা ঠান্ডা গলায় বললেন, দাম বেশি, আমি নেব না। রমজান এবার একটু রেগে গেল। আপা, এই দামে সবাই নিচ্ছে, আপনি যদি না নেন আমার ক্ষতি হবে না, কিন্তু পরে পাবেন না। বাজারে কয়েকজন লোক এই দৃশ্য দেখছিল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, ওই মহিলা তো আমাদের এলাকার এসপি ম্যাডাম না? হ, উনি তো নতুন এসেছেন জেলায়। রমজান চিল্ল না বোধ হয়, এই দাম রাখলো। কথা কান পর্যন্ত পৌঁছালো রমজানের, কিন্তু সে পাত্তা দিল না। তার চোখে এখনো শুধুই মুনাফা। মহিলা একটু হেসে বললেন, ঠিক আছে, আমি নিচ্ছি না, আরেকজনকে পাঠাবো। কথা বলে তিনি গাড়িতে উঠে চলে গেলেন। রমজান ভুরু কুচকে রইল। যাক, গেল না নিল, কিন্তু আমি দামে ছাড় দেব না। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাজারে ভিড় বেড়েছে। হঠাৎ কয়েকজন পুলিশ এসে হাজির। তাদের সাথে ছিলেন সেই মহিলা। এবার তিনি পুলিশ ড্রেসে, সাথে এক ড্রাইভার আর 2জন কনস্টেবল। বাজার থমকে গেল, সবাই ফিসফিস করতে লাগলো। রমজান চমকে উঠল, এ কি ব্যাপার? এসপি ম্যাডাম সরাসরি তার দোকানের সামনে এসে দাঁড়ালেন। ঠান্ডা চোখ রাঙিয়ে বললেন, তুমি আজ আমাকে ইলিশের দাম বলেছিলে 1800, তাই না? রমজান তোতলাতে লাগলো, জি হ আপা, মানে আজ মাছ কম তাই। ম্যাডাম এবার একটু জোরে বললেন, কম হলে দাম বাড়াতে পারো, কিন্তু প্রায় ডবল দাম চাওয়া কি ঠিক? তুমি জানো কি এটা ভোক্তা অধিকার আইনের বিরুদ্ধে আচরণ? আরেকটু হলে আমি সাধারণ ক্রেতা হিসেবে প্রতারিত হতাম। বাজারের লোকজন চুপ করে শুনছে। রমজানের মুখ শুকিয়ে গেল। মাফ করবেন আপা, আমি চিনতে পারি নাই। চেনা অচেনার প্রশ্ন না, তুমি কারোর সাথেই প্রতারণা করতে পারো না। আজ থেকে তোমার দোকানে নিয়মিত নজরদারি হবে। দাম বাড়াতে হলে বাজার দরের প্রমাণ রাখতে হবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। কনস্টেবলরা রমজানের মাছের ঝুড়ি থেকে কয়েকটা নমুনা নিল, দাম যাচাই করার জন্য নিয়ে গেল। রমজান মাথা নিচু করে রইল। বাজারের অন্য মাছওয়ালারা মনে মনে খুশি। এতদিন রমজান দাম বাড়িয়ে তাদেরও বিপদে ফেলত, আজ শিক্ষা পেল। এসপি ম্যাডাম যাওয়ার আগে বললেন, আগামীকাল সকালে তুমি থানায় গিয়ে সঠিক বাজার দরের লিখিতভাবে জমা দেবে, তারপর নিয়ম মেনে ব্যবসা করবে। আমি চাই তোমরা লাভ করো, কিন্তু মানুষের কষ্টের টাকা দিয়ে নয়। গাড়ি চড়ে চলে গেলে বাজারের এক প্রকার হাফসফাস শুরু হলো। সবাই বলাবলি করল, রমজান আজ জেল খেতে খেতে বেঁচে গেছে। রমজান চুপচাপ বসে থাকলো। জীবনে এই প্রথম সে বুঝল অতিরিক্ত লোভ মানুষকে কিভাবে সমস্যায় ফেলে। রাত নামতে বাজার ফাঁকা হলে সে একা একা বসে ভাবল, আমি ভুল করেছি, কালকে গিয়ে দাম কমাবো, নইলে এই বাজারে আমার মুখ দেখানো মুশকিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাত পেরিয়ে সকাল হবে, আর সেই সকালে রমজানের জীবনে আরো বড় ঘটনা অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এই ঘটনাটি জানতে হলে অবশ্যই আপনাকে সামনে ভিডিওটি দেখতে হবে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। পরদিন সকাল, বাজার তখনও জমেনি। রমজান ঘুম থেকে উঠে মনটা অদ্ভুত ভারী লাগলো। রাতভর সে ঠিক মতো ঘুমাতে পারেনি। মাথার ভেতর বারবার বাজছিল সেই কথা, এটা ভোক্তা অধিকার আইনের বিরুদ্ধে আচরণ। যেন শব্দগুলো কানের কাছে প্রতিধ্বনি হয়ে বাজছে।
সে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে বাজারে না গিয়ে সরাসরি থানার দিকে রওনা দিল। তার মনে হচ্ছিল যদি সে আগে গিয়ে সব স্বীকার করে নেয় তবে হয়তো ম্যাডাম তার উপর খুব বেশি রাগ করবেন না। থানার সামনে গিয়ে তার বুক কাঁপতে লাগলো। ছোটবেলায় বাবার সাথে একবার থানায় এসেছিল, তখন ভয় পেয়েছিল। আজ নিজের কারণে আসতে হচ্ছে। কনস্টেবলরা তাকে চিনে ফেলল। একজন হেসে বলল, ওহে রমজান ভাই, আজ সকালে এত তাড়াতাড়ি? রমজান গম্ভীর মুখে জবাব দিল, ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। কিছুক্ষণ অপেক্ষার পর তাকে ডেকে নেওয়া হলো। এসপি ম্যাডাম অফিসের বসে কাগজপত্র দেখছিলেন। রমজান দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিল। এসো রমজান, ম্যাডাম গম্ভীর কণ্ঠে বললেন। রমজান মাথা নিচু করে বলল, ম্যাডাম আমি ভুল করেছি, লোভে পড়ে দাম বাড়িয়েছি। আমি কারো ক্ষতি করতে চাইনি। বাজারে সবাই এভাবে দাম বাড়ায়, আমি ভেবেছিলাম সমস্যা নেই, কিন্তু গতকাল আপনার সাথে যা হলো তাতে আমি লজ্জিত। ম্যাডাম একটু থামলেন। তিনি মনোযোগ দিয়ে রমজানের কথা শুনলেন। তারপর বললেন, শোনো রমজান, তুমি বাজারের পুরনো ব্যবসায়ী, মানুষ তোমার ওপর বিশ্বাস করে। তুমি যদি ইচ্ছামতো দাম বাড়াও তাহলে বাকিরাও বাড়াবে, এতে ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। তুমি ব্যবসা করবে ঠিক আছে, কিন্তু ন্যায্যভাবে করবে। আইন মানা তোমারও দায়িত্ব। রমজানের চোখ হয়ে পানি চলে এলো। ম্যাডাম আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে আর কখনো এইভাবে দাম বাড়াবো না। আমি অন্য মাছওয়ালাদের বলবো যেন তারাও ঠিক দাম রাখে। ম্যাডামের মুখ নরম হলো। তোমাকে আমি শাস্তি দিতে পারতাম, কিন্তু তুমি নিজে থেকে এসেছো, স্বীকার করেছো, এটাই বড় কথা। তাই আজকে আমি সতর্ক করছি, কিন্তু যদি আবার অভিযোগ আসে আমি ছাড় দেব না। রমজান মাথা নত করে বলল, ধন্যবাদ ম্যাডাম, আমি কথা রাখবো। থানা থেকে বের হয়ে রমজান বাজারে গেল। আজ তার চোখে দুনিয়ার অন্যরকম লাগলো, যেন বোঝা নেমে গেছে বুক থেকে। সে দোকানে বসে দাম লিখে রাখলো, বাজার দরের সঙ্গে মিলিয়ে। ক্রেতারা এলে সে হাসি মুখে বলল, আজ বাজার দর কমেছে, আজ ইলিশ 1400। ক্রেতারা খুশি হলো। তারা বলল, রমজান ভাই আপনি তো আজ ন্যায্য দাম নিচ্ছেন। রমজান এসে বলল, হ ভাই, আজ থেকে আমি আর কারো কষ্টের টাকা নষ্ট করব না। আপনারা আমার দোকান থেকে নিশ্চিন্তে মাছ কিনবেন। এই খবর বাজারে ছড়িয়ে পড়ল। অন্য মাছওয়ালারা ভাবল, যদি রমজান দাম কমিয়ে বিক্রি করে তবে তারাই বা বেশি দাম রাখবে কেন। ফলে সবার মধ্যে প্রতিযোগিতা তৈরি হলো সঠিক দাম রাখার। দিন পেরিয়ে সপ্তাহ। বাজারে এখন এক নতুন পরিবেশ। ক্রেতারা খুশি, মাছওয়ালারা খুশি, বিক্রিও বেড়েছে। রমজান বুঝলো, ন্যায্য ব্যবসা করলে লাভ কম হলেও সম্মান বাড়ে। একদিন বিকেলে এসপি ম্যাডাম আবার বাজারে এলেন, এবার সাধারণ পোশাকে। তিনি ইলিশ মাছ কিনতে এলেন রমজানের দোকানে। রমজান উঠে দাঁড়িয়ে সালাম দিল, ম্যাডাম আজ বাজার দরেই, আপনি চাইলে যাচাই করতে পারেন। ম্যাডাম এসে বললেন, না রমজান, আমি এখন তোমার উপর বিশ্বাস করি, তুমি কথা রেখেছ। রমজান গর্বে বুক ফুলিয়ে বলল, আপনার জন্যই শিখেছি ম্যাডাম। আগে ভাবতাম শুধু টাকা কামানোই বড় কথা, এখন বুঝেছি সম্মানে আসল পুঁজি। ম্যাডাম মাছ কিনে চলে গেলেন। বাজারের লোকজন এই দৃশ্য দেখল আর বলল, রমজান এখন বদলে গেছে, ওর দোকানে সবার আস্থা। সেদিন রাতে রমজান দোকানে গুটিয়ে বাড়ি ফিরছিল। আকাশে চাঁদ উঠেছে, চারদিক নিস্তব্ধ। সে মনে মনে বলল, যেদিন ম্যাডাম আমাকে ধরেছিলেন সেদিন যদি জেলে যেতাম, আজ আমার সব শেষ হয়ে যেত। তিনি শাস্তি না দিয়ে আমাকে ঠিক পথে নিয়ে এসেছেন, আমি কৃতজ্ঞ। রমজান বুঝতে পারল, জীবনে বড় হওয়া শুধু টাকা দিয়ে নয়, চরিত্র দেওয়া হয়। আর সেই চরিত্র গঠনের জন্য মাঝে মাঝে কঠোর শিক্ষা প্রয়োজন। এভাবে ইলিশের দাম নিয়ে শুরু হওয়া এক তুচ্ছ ঘটনা রমজানের জীবনের এক বড় পরিবর্তন এনে দিল। সে এখন শুধু মাছওয়ালা নয়, সে এখন বাজারের সবার কাছে ন্যায্যতার প্রতীক। প্রিয় দর্শক, লোভ সাময়িক লাভ এনে দিতে পারে, কিন্তু তা মানুষের সম্মান কেড়ে নেয়। ন্যায্য পথে ব্যবসা করলে লাভ হয়তো কম, কিন্তু মানুষ সেই বিশ্বাসের মূল্য দেয়। আর একবার বিশ্বাস পেলে সেটা হয় জীবনের সবচেয়ে বড় পুঁজি। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে এরকম ভিডিও আপনি সবার আগে পাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।